ইউজুয়ালি ফেসবুক মার্কেটিং এ আমরা একদম বেসিক থেকে শুরু করবো, দ্যাট মিনস একদমই এন্ট্রি লেভেলে, যেটা লাইক একটা ফেসবুকে বিজনেস পেজ ওপেন করা। এখন আপনারা বলতে পারেন যে স্যার এই বিজনেস পেজ তো সবাই ওপেন করতে পারে, তাহলে আমরা কেন ওপেন করা শিখবো? ওকে ফাইন। সো আপনারা ওপেন করবেন, এবং এই ওপেনের পাশাপাশি এখানে বেশ কিছু অপটিমাইজেশনের ব্যাপার থাকে, এসিওর কাজের ব্যাপার থাকে, যে জিনিসগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো। সো আমরা একদম শুরু করব বেসিক দিয়ে, দ্যাট মিনস হচ্ছে ফেসবুক পেজ বিল্ড আপ, দেন হচ্ছে সেই পেজটা অপটিমাইজ কিভাবে করবেন। তারপর হচ্ছে ওই পেজ বিল্ড আপের পর আপনি ফর এক্সাম্পল কোন একটা স্পেসিফিক জায়গায় আপনার বিজনেসটা এস্টাবলিশ করতে চাচ্ছেন। সো কি কি ওয়েতে বিজনেসটা এস্টাবলিশ করবেন, আপনার টার্গেট কাস্টমার কারা হবে, কিভাবে আপনার টার্গেটটা সেট করবেন, যেটাকে আমরা বলে থাকি ফেসবুক অডিয়েন্স ইনসাইট, এই বিষয়টা দেখবো। এন্ড দেন আমরা চলে যাব হচ্ছে ফেসবুকের ক্যাম্পেনিং, কিভাবে আপনি ক্যাম্পেনিং সেট করবেন, কিভাবে ক্যাম্পেনিং করে কাজ করবেন। ওখানে আমরা 2টা থেকে 3টা ক্যাম্পেনিং দেখবো, আপনারা নিজেরাও ক্যাম্পেনিং প্র্যাকটিস করবেন। এবং এই পুরো বিষয়টা মূলত হচ্ছে মানে প্র্যাকটিসের উপর, যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন তত বেশি আপনাদের জন্য ভালো হবে। এর পাশাপাশি আমরা দেখবো একটা অ্যাডভান্স লেভেলের জিনিস, সেটা হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজার। লাইক নিয়ার ফিউচারে যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ কেরিয়ার করতে চান, কিংবা আপনি ডিজিটাল মার্কেটিং এ কেরিয়ার না করলেন, আপনি হয়তোবা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনিং কাজ করছেন, এর পাশাপাশি হয়তোবা বায়ারের কিছু এডিশনাল কাজ আপনি করে দিচ্ছেন। লাইক হয়তোবা বায়ারকে বললেন যে আমি আপনার কোম্পানির লোগো তৈরি করে দিব, আমি আপনার হচ্ছে গিয়ে কোম্পানির জন্য কভার পেজ তৈরি করে দেব, কন্টেন্ট তৈরি করে দেব। এর পাশাপাশি যদি আপনি চান আমি আপনার জন্য একটা অ্যাড রান করে দেব। সো এই যে অ্যাড রান করে দিলেন বা ক্যাম্পেইন রান করে দিলেন, এই যে বায়ারের জন্য একটা ভালো সম্পর্ক বজায় রাখার জন্য একটা এক্সট্রা কাজ করে দিলেন, এইটা আপনি কিভাবে অ্যাডভান্স লেভেলে গিয়ে করতে পারবেন সেই জিনিসটা দেখবো। আরেকটা জিনিস যেটা আমাদের লাগবে না, বাট আমি আপনাদের নামটা বলে যাচ্ছি, সেটা ব্যাপারে আমি আপনাদের হালকা পাতলা ধারণা দিয়ে রাখবো। লাইক এটা শুধুমাত্র লাগে যারা কিনা ই কমার্স নিয়ে কাজ করে তাদের জন্য, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। এটা আমাদের একদমই দরকার নাই। বাট এর পাশাপাশি আরেকটা জিনিস শিখবো যেটা আমাদের খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ফেসবুক চ্যাটবট। সো আমাদের কয়টা টপিকের নাম বললাম আমরা? আচ্ছা, আমরা টোটাল হচ্ছে 4টা টপিকের নাম বললাম। লাইক আমি আবার যদি বলি, ফেসবুক বিজনেস পেজ, দেন হচ্ছে ফেসবুকের অডিয়েন্স ইনসাইট, দেন হচ্ছে ফেসবুকের ক্যাম্পেইন রান করা, এরপর হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজার, আর একটা বিষয় সেটা হচ্ছে ফেসবুকের চ্যাটবট। এই 5টা বিষয়ের উপর মোটামুটি হচ্ছে আমরা টোটাল 5টা ক্লাস করব, এবং আশা করি এর পর ইনশাল্লাহ আপনাদের বেশ ভালো একটা পজিশনে আমি আপনাদেরকে নিয়ে যেতে সহায়তা করব। বাকিটা তো আপনারা ডেফিনেটলি আমাকে সহায়তা করবেনই। আর একটা ছোট্ট কষ্ট দিব আপনাদেরকে, সেটা হচ্ছে প্রতিদিনের কাজটা একটু কাইন্ডলি ভিডিওটা পাওয়ার পর 2বার ভিডিওটা দেখে যদি কাইন্ডলি প্রতিদিন সাবমিট করে ফেলেন, দেখবেন আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। ইউজুয়ালি ফেসবুক মার্কেটিং খুবই সহজ একটা বিষয়, লাইক এটার 60 to 70% কাজ আমরা নিজেরাই প্রতিদিন করি। বাট যদি আপনারা একটু প্রতিদিন প্র্যাকটিস করেন, দেখবেন যে জিনিসটা আরো সহজ হয়ে যাবে, মানে হার্ড কোনো কিছুই নেই এখানে। ওকে, সো আমরা একদমই বেসিক জায়গা থেকে শুরু করব। বেসিকটা হচ্ছে কিভাবে আপনি ফেসবুকে একটা বিজনেস পেজ করবেন। সো এই যে ফেসবুক, এইখানে মোটামুটি আমরা সবাই জানি কিভাবে আপনি একটা পেজ ওপেন করতে পারবেন, তাই না? সো এখন এই ফেসবুক পেজটা ওপেন করতে জানলে কি লাভ আছে? আমি যদি একটু ফাইবারে যাই, যদিও এই সিস্টেমটার সাথে আপনারা খুব বেশি পরিচিত, আপনারা আরো অনেক জায়গায় কাজ করেন, লাইক হচ্ছে গিয়ে 99 বা এরকম আরো যেসব আপনাদের জায়গাগুলো আছে সেগুলোতে আপনারা কাজ করেন। সো ফাইবারে যদি আমি জাস্ট গিয়ে বলি ফেসবুক বিজনেস পেজ, দেখেন এখানে মোটামুটি হচ্ছে গিয়ে 99,221 ধরনের সার্ভিস অ্যাভেলেবেল আছে। এখন তাহলে আমার লাভটা কি, বা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি কি কাজটা করতে পারবো? আপনি চাইলে শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজের উপর কাজ করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যদি চান, আপনি আপনার ক্লায়েন্টকে যে সার্ভিস গুলো দিচ্ছেন, ফর এক্সাম্পল লোগো ডিজাইন করার সার্ভিস দিচ্ছেন, আপনি ক্লায়েন্টকে হচ্ছে গিয়ে বিজনেস কার্ডের সার্ভিস দিচ্ছেন, টি শার্ট ডিজাইনের সার্ভিস দিচ্ছেন, বা হচ্ছে গিয়ে ওর অফিসে আদার্স ডিজাইনিং এর সার্ভিস দিচ্ছেন। এর পাশাপাশি কিন্তু আপনি প্রপোজ করতে পারেন আপনার ক্লায়েন্টকে যে আমি তোমার জন্য একটা ফেসবুক বিজনেস পেজ সেট আপ করে দিতে পারি, এবং তুমি যদি চাও আমি তোমার একটা সোশ্যাল আইডেন্টিটি ক্রিয়েট করে দিতে পারি। সো এই যে একটা এক্সট্রা সার্ভিস যদি আপনি ক্লায়েন্টকে দিয়ে থাকেন, তাহলে কি ক্লায়েন্টের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে না?
ডেফিনেটলি একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এছাড়া আপনি যদি শুধুমাত্র বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, আমাদের দেশে কিন্তু সবচেয়ে বেশি কাজ থাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া। কারণ কি? কারণ আমরা একটা জায়গাতেই খুব বেশি ইউজ টু, সেটা হচ্ছে ফেসবুক। সো আমাদের দেশে প্রচুর মানে আপনি যদি খুব অল্প সময়ে নিজের একটা বিজনেস স্টাবলিশ করতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা হচ্ছে এই ফেসবুক, এবং এই ফেসবুকে একটা পেজ। এখন এই ফেসবুকের একটা পেজে আপনি আর কি কি কাজ করতে পারেন? এই ফেসবুকের একটা পেজে আপনি চাইলে আপনার নিজের জন্য ব্যবসা করতে পারেন, চাইলে আপনার ক্লায়েন্টের জন্য ব্যবসা করতে পারেন, চাইলে আপনি যে বিভিন্ন ফ্যাশন হাউস গুলো আছে, ফ্যাশন হাউস লাইক ক্যাটসাই, ফ্যাশন হাউস লাইক আরং, ফ্যাশন হাউস এইরকম যারা আছে তাদের জন্য বিজনেস পেজ সেট আপ করতে পারেন। আমি যদি আমার নিজের ক্যারিয়ারের কথা বলি, আমার নিজের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে, যেখানে কিন্তু আমাকে এইসব কাজগুলো অনেক বেশি পরিমাণে করতে হতো। আমি ক্যাটসাইয়ের সাথে কাজ করেছি, আমি গ্লো ফার্মার সাথে কাজ করেছি, এবং আমার কাজের ফার্স্ট স্টেপই ছিল কিন্তু এই ফেসবুকের বিজনেস পেজ। এখন কথা হচ্ছে এই ফেসবুকের বিজনেস পেজটা আমরা কিভাবে করব। সো সবার আগে আমরা যদি যাই, এখানে একটা ট্রিপল ডট মেনু আছে, বা অনেকগুলো ডট দেওয়া একটা মেনু আছে। এই মেনুতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এইখানে পেজ নামে একটা অপশন আছে, তাই না? সো আমরা পেজে ক্লিক করলাম। আচ্ছা, আপনাদের আগে থেকে পেজ তৈরি করা আছে কার কার? সো যাদের আগে থেকে পেজ তৈরি করা আছে তারা হচ্ছে শুধুমাত্র এই যে একটু পর আমি যে অপটিমাইজেশনটা দেখাবো, সে অপটিমাইজেশনের কাজটা করবেন। আপনাদের কিন্তু আর নতুন করে পেজ তৈরি করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, সো এখন যখন এই ফেসবুক পেজটা আপনি তৈরি করবেন, আপনাকে প্রথমে মাথায় রাখা লাগবে তিনটা বিষয়। কয়টা বিষয়? তিনটা বিষয়। তিনটা বিষয় কি কি? নাম্বার ওয়ান, আমার টার্গেট কাস্টমার কারা থাকবে। দ্যাট মিনস আমি কাদেরকে টার্গেট করে কাজটা করব। হতে পারে আমার টার্গেট কাস্টমার দেশের বাইরে, হতে পারে আমার টার্গেট কাস্টমার দেশের ভিতরে, কিংবা হতে পারে আমার টার্গেট কাস্টমার একটা স্পেসিফিক জোনের। ওকে। নাম্বার টু, আমার টার্গেট কাস্টমারের বয়স কত হবে। হতে পারে আপনার টার্গেট কাস্টমার একদমই টিনেজাররা, কিংবা আপনার টার্গেট কাস্টমার একদমই হচ্ছে যারা বিজনেসম্যান কিংবা যারা জব হোল্ডার, তারা। অ্যান্ড নাম্বার থ্রি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি যে পেজের নামটা রাখছেন সেইটা কত সহজে মনে রাখা যায় এবং কত ইজিলি মানুষ এটাকে বারবার মনে করতে পারে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? একটু চিন্তা করেন তো, আমরা তো সবাই মোটামুটি ফুড রিভিউর সাথে পরিচিত, পরিচিত না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো আমি যদি আজকে থেকে 1 থেকে 2 বছর আগের কথা যদি আমি ধরি, যে কোনো জায়গার খাবারের ব্যাপারে যদি আপনি জানতে চাইতেন, ফেসবুকে সবার আগে আপনি কোথায় যেতেন? কোথায় যেতেন সবার আগে? গিয়ে সার্চ করতাম স্যার ফুড রিভিউ। ফুড রিভিউতে, ফুড ব্যাংকে আপনারা সবাই সার্চ করতাম না আমরা? জি স্যার, ফুড ব্যাংকে জি বেশি স্যার। করা হতো। ফুড ব্যাংকে বেশি করা হতো কেন? কারণ এই জিনিসটা কিন্তু আমাদের মাথার মধ্যে অলরেডি এস্টাবলিশ হয়েছে একটা কারণে, কারণ ফুড ব্যাংক নামটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। এই কারণে কিন্তু আমরা খুব সহজে এই নামটা মনে রাখতে পারি। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা যখন একটা পেজের নাম করব, প্রথমত আমাকে মাথায় রাখতে হবে নামটা যাতে 2 অক্ষরের হয়, লাইক ফুড ব্যাংক, ক্ষুধা লাগছে, তারপর হচ্ছে ছোট ভাই রাফসান, এই টাইপের, যাতে নামটা আমার 2 অক্ষরের হয়। অ্যান্ড সেকেন্ডলি, এই নামে যাতে অন্য কোনো পেজ আগে থেকে না থাকে। কি মনে রাখতে হবে? নামটা যাতে 2 অক্ষরের হয় এবং এই নামে যাতে অন্য কোনো পেজ না থাকে। এখন কথা হচ্ছে স্যার, তাহলে এই নামটা 2 অক্ষরে রাখার সুবিধাটা কি? একটু চিন্তা করে দেখেন তো, আপনি যখন বাসা থেকে বাইরে যান কোনো কোল্ড ড্রিঙ্কস কিনতে, আপনি কি বলে যান বাসা থেকে? কোক কিনতে যাচ্ছি, তাই না? কিন্তু দেখা যাবে যে ঠিকই 7 আপ নিয়ে আসেন, ঠিকই পেপসি নিয়ে আসেন। এখন তাহলে কোক কথাটা কেন? কারণ হচ্ছে এই যে ছোটবেলা থেকে আমাদের মাথায় এটা গেঁথে গেছে। সো দিস ইজ কল্ড ব্র্যান্ডিং। আপনি যদি 2 অক্ষরের একটা নাম সিলেক্ট করেন, এটা ব্র্যান্ডিং পারপাসে খুবই সহজ হয়। অ্যান্ড সেকেন্ডলি, এটা মনে রাখতে খুব সুবিধা হয়। ওকে। এখন তাই বলে আবার খুব কঠিন কোনো নাম চিন্তা করা যাবে না, একদমই ইজি নাম যেটা কিনা মানুষ মনে করতে পারবে। সো এখন কথা হচ্ছে স্যার, এই নামে আরেকটা পেজ আছে কি না, এটা আমরা কিভাবে বুঝবো? খুব সহজ, পাশে একটা নতুন ট্যাব ওপেন করেন। ট্যাব ওপেন করে আপনি যে নামটা চিন্তা করছেন, লাইক আমি চিন্তা করলাম হচ্ছে আমার যে পেজ হবে, পেজের নাম হবে ক্যানভাস। দেখি তো এই নামে অন্য কোনো পেজ আছে কিনা। আমরা এখানে যাব, যাওয়ার পর এই পেজেসে চলে যাব। দেখেন অলরেডি পেজ আছে না? পেজ আছে।
আচ্ছা, এখন এই নামে যদি আমি পেজ ওপেন করি তাহলে সমস্যা কি হবে জানেন? সমস্যা হচ্ছে ওই যে যত ধরনের অপটিমাইজেশন আমি করব এইটা সুবিধা ভোগ করবে ওরা। এই কারণে এই সেম নামে পেজ ওপেন করা যাবে না। সো আমি আরেকটু চিন্তা করি, দেখি আমি একটা পেজ ওপেন করব যার নাম হচ্ছে রং। দেখি তো এই নামে পেজ আছে কিনা। ওকে, সো এই নামে একটা পেজ আছে, এইটা আমার নিজেরই ওপেন করা। আপনাদের গ্রাফিক ডিজাইনারদের একটা সেমিনার আমি নিয়েছিলাম, সো ওইখান থেকে হচ্ছে গিয়ে এই নামটা আসছে। সো আমি একটু নামটা চেঞ্জ করে দিই, রঙের আঁচড়। এই নামেও পেজ আছে, সো এটা আমাদের নেওয়া যাবে না। ওকে ফাইন, এই নামে আমার কোনো পেজ নাই। সো আমরা নাম আপাতত ইজি ওয়েতে সিলেক্ট করলাম কি, রঙের ডিজাইন। ওকে, সো আমি পেজ নেমে গেলাম, পেজ নেমে গিয়ে লিখলাম হচ্ছে রঙের ডিজাইন। সো দেখেন আমাকে মাথায় দুইটা বিষয় রাখতে হলো, কি একটা হচ্ছে যাতে আমার 2 অক্ষরের হয়, দ্বিতীয়ত যাতে আমার জন্য খুঁজতে খুব সুবিধা হয়। ওকে, এরপর আসতেছে হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরি কি জিনিস? আমরা প্রায় সময় এই পেজের নিচে একটা নাম দেখি না? লাইক আমি যদি এখানে শুধুমাত্র আরং লিখে সার্চ করি, দেখেন তো এই যে নিচে একটা ক্যাটাগরি নাম লেখা আসছে না, পেজ ইন্টারেস্ট অথবা শপিং এন্ড রিটেল, এই টাইপের একটা নাম দেখা যাচ্ছে। ফেসবুকের ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট কেন জানেন? কারণ আমরা অনেক সময় ডিরেক্টলি প্রোডাক্টের নাম লিখে সার্চ করি না? লাইক আমার খুব কেক খেতে ইচ্ছা হচ্ছে, আমি কি করলাম, ফেসবুকে গিয়ে কেক লিখে সার্চ করলাম। সবসময় কি একটু চিন্তা করেন তো, আপনারা যত ধরনের পেজের মধ্যে লাইক দেওয়া আছে সব পেজের নাম মনে থাকে আপনার? না না, থাকে না, না স্যার। স্যার। থাকে না। এই কারণে এই ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমাকে মাথায় রাখতে হবে যে আমি যেই ক্যাটাগরির নামটা এই জায়গাটায় দেখতে চাচ্ছি কিংবা ফেসবুকের মাধ্যমে অপটিমাইজ করতে চাচ্ছি, সেই নামটা আমি সবার আগে দেব। ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এই জিনিসটাকে বলা হয় অপটিমাইজেশন। কি বলা হয় এটাকে? অপটিমাইজেশন। অপটিমাইজেশন। সো আমি এখানে হচ্ছে গিয়ে ডিজাইন। ওকে, তো যেহেতু আমরা একটা সার্ভিস রিলেটেড পেজ ওপেন করছি তাই না, সো সবার আগে আমরা এখানে দিব হচ্ছে সার্ভিস। দেখি সার্ভিস নামে কোনো কিছু আছে কিনা। ওকে, সার্ভিস নামে যেটা আছে ওটা আমাদের সাথে যায় না। সো দেখি গ্রাফিক্স নামে কিছু আছে কিনা, গ্রাফিক ডিজাইনার এই নামে একটা আছে। ওকে ফাইন, এখন কথা হচ্ছে স্যার আমরা কয়টা দিব, কয়টা ক্যাটাগরি দিব? আমরা এখানে 3টা ক্যাটাগরি দিব। 3টা ক্যাটাগরি কিরকম মাথায় রাখতে হবে, আমার একটা ক্যাটাগরি যদি আমাকে ব্যাকআপ দিতে ফেল হয়, যাতে আমার আরেকটা ক্যাটাগরি আমার কাজে আসে। এই কারণে আমরা দেখেন ফেসবুকই বলে দিবে যে এই কারণে আমরা হচ্ছে টোটাল 3টা ক্যাটাগরি দিব। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ফেসবুকই বলে দিয়েছে। সো আমরা একটা দিয়েছি গ্রাফিক ডিজাইনার। দেখি তো গ্রাফিক লিখলে আর কি আসে? আর কিছু আসতেছে না। এই যে সায়েন্স এন্ড ব্যানার সার্ভিস, ওকে এইটা আমরা দিলাম। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো এই জিনিসটা যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে সমস্যা কি হতো, কি মনে হয়? গ্রাফিক্স এর মধ্যে ওটা স্পেসিফিক ভাবে পড়তো না, ওটা যখন স্পেসিফিক ভাবে ওটাই লেখা আসতো ব্যানারের, তখনই ওই সার্ভিসটা আসতো। ভেরি গুড, দ্যাট মিনস আপনি প্রথমে বাধা খেতেন যে জায়গায়, সেটা হচ্ছে কি আপনার ব্র্যান্ডিং এ। আমাকে আগে বুঝাতে হবে ভাই আমি গ্রাফিক্স এর কাজ করি, আমার গ্রাফিক্স এর সব ধরনের সার্ভিস এখানে আছে। এই গ্রাফিক্স এর সার্ভিসের মধ্যে কিন্তু ইনক্লুডিং হচ্ছে কি, আমি ব্যানার ডিজাইন করতে পারি, আমি হচ্ছে কি আপনার টি শার্ট ডিজাইন করতে পারি, আমি হচ্ছে বুক কভার ডিজাইন করতে পারি, ক্যালেন্ডার ডিজাইন করতে পারি, অনেক কিছু ডিজাইন করতে পারি, তাই না? সো এই কারণে আমরা ফার্স্টে দিয়েছি হচ্ছে কি গ্রাফিক ডিজাইনার। ওকে, সো এরপর হচ্ছে আমার 3 নাম্বার সার্ভিস হিসেবে আমরা আরেকটা কি দিতে পারি, দেখি আমাদের মোশন নিয়ে কিছু আছে কিনা। মোশন মোশন মোশন, আচ্ছা মোশন নিয়ে নাই। বিজনেস কার্ড, না এইটা নিয়েও নাই। যদি আপনি এক্সাক্টটা না পান তাহলে এভাবে সার্চ করে কাছাকাছি যেটা যায়, দ্যাট মিনস যেটা আমাকে ব্যাকআপ দিতে পারবে সেটা আমাদের দিতে হবে। ওকে, দেখি ডিজাইন দিয়ে দিই। সো আমি জাস্ট ডিজাইনার দিলাম। দেখেন ডিজাইন নিয়ে কিন্তু অনেকগুলো ছিল, ফ্যাশন ডিজাইন ছিল, অনেক কিছু ছিল। সো কি করেছি, আমি শুধু ডিজাইন দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন এই 3টা ক্যাটাগরির মধ্যে আপনি যেই ক্যাটাগরিটা চাচ্ছেন আপনার এই জায়গাটায় শো করুক সেইটা সবার আগে দিবেন। বুঝতে পেরেছি? যেটা চাচ্ছেন আপনি সবার সামনে শো করতে, সেটা কি করবেন, সবার আগে দিবেন। লাইক আমি যদি বলি আমি চাচ্ছি সায়েন্স এন্ড ব্যানার সার্ভিস, এইটা আগে দিতে, তাহলে আমি এটা এখান থেকে কেটে দিব। তাহলে এখানে কোনটা শো করতেছে, সায়েন্স এন্ড ব্যানার সার্ভিস, তাই না? সো একটা বিষয় মাথায় রাখবেন, যেইটা সবার আগে দিবেন ওইটাই কিন্তু শো করবে। ঠিক আছে, যেটা পরে থাকবে সেটা কিন্তু শো করবে না। দেখেন তো এই কথাটা বুঝতে পারছেন কিনা? জি স্যার।
বুঝতে পেরেছি তাই না? আচ্ছা, ওকে ফাইন। সো এখান থেকে পারবো না আমরা 3টে অ্যাড করতে? জি স্যার, পারবো জি স্যার। স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এইবার আসি ডেসক্রিপশন। এই জায়গাটাতে আমরা একটু ভুল করে থাকি মোটামুটি সবাই। আচ্ছা, একটা পেজে আমরা জানি সাধারণত একটা ছোট ডেসক্রিপশন আমরা দিয়ে থাকি, তাই না? কিন্তু আজকে জেনে রাখেন একটা পেজে 3টা ডেসক্রিপশন হয়। কয়টা? 3টা। এইটা হচ্ছে সবচেয়ে ছোট ডেসক্রিপশন। এরপরে একটু পর আমরা যখন ব্যাক এন্ড অপটিমাইজেশন বা ব্যাক এন্ড এসইও কাজ করব, তখন দেখবো আমাদের আরেকটু বড় একটা ডেসক্রিপশন আছে যেটা ক্যারেক্টার লিমিট হচ্ছে 2000। তারপর আরেকটা বড় ডেসক্রিপশন আসবে যেটার ক্যারেক্টার লিমিট হচ্ছে 50,000। এখন 50,000 সব লেখা লাগবে না, ও জাস্ট আপনাকে দিয়ে রাখছে, আপনি আপনার সুবিধা মতো ঠিক যতটুকু লিখবেন অতটুকুই আপনি ওখানে বসায় দিবেন। ওকে, সো এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা কিন্তু এতদিন একটা ভুল করতাম, আমরা হচ্ছে একটা ছোট ডেসক্রিপশন দিয়ে দিতাম, বাট একটা না, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কয়টা ডেসক্রিপশন দেওয়া যাবে? 3টা, এবং 3টা ডেসক্রিপশনই দিতে হবে। এবং এই 3টা ডেসক্রিপশন, কথা হচ্ছে স্যার এগুলা কেন দিই? এগুলা সবই হচ্ছে আমার এসইও পারপাস বা অপটিমাইজেশন পারপাস ইউজ হবে। এখন এসইও পারপাস বা অপটিমাইজেশন পারপাসটা কেন এত গুরুত্বপূর্ণ? ওই যে বললাম, সবসময় তো আমরা এক্সাক্ট পেজের নাম লিখে সার্চ করি না, আমরা কি করি, প্রোডাক্টের নাম লিখে সার্চ করে বসি বা সার্ভিসের নাম লিখে সার্চ করে বসি, যাতে ফেসবুক এই জিনিসটা আমাদের সার্ভিসটা বা প্রোডাক্টটা যাতে নিয়ে আসে আর 10টা মানুষের সামনে। এই কারণে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। ওকে, সো আমি যদি জাস্ট লিখার আগে একটা স্যাম্পল দেখাই, লাইক আপনারা যদি একটা পেজ দেখেন সিআইটি ভিডিওস, দেখেন তো এইখানে কি একটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এইটা হচ্ছে কিন্তু আমরা ওই যে এখন যে ছোট ডেসক্রিপশনটা লিখবো সেইটা। আর এই দেখেন তো এইখানে একটা বড় ডেসক্রিপশন দেখা যাচ্ছে না? এইটা হচ্ছে আমরা ব্যাকএন্ডের কাজের সময় ব্যবহার করব। বুঝতে পেরেছি? স্যার। বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার আসেন তাহলে আমরা এই ডেসক্রিপশনটা লিখি। সো এটা লেখার সময় একটু আই ক্যাচি ওয়ার্ড ব্যবহার করতে হবে, লাইক এরকম আমরা লিখলাম, লেটস মেক ইউর ডিজাইন। আচ্ছা, কি কি সার্ভিস দিতে পারি বলেন তো? কি কি সার্ভিস দেওয়া লোগো যায়? ডিজাইন। লোগো ডিজাইন। আচ্ছা, আপাতত এই কয়টাই রাখি। সো দেখেন, আমি হচ্ছে মোটামুটি যতটা ইজি সম্ভব, এখানে আপনি খুব হার্ড করে ইংলিশ লিখবেন তা না, বাট একটু আই ক্যাচি ওয়ার্ডে লিখে যতটা ইজি ওয়েতে সম্ভব এইখানে হচ্ছে জাস্ট আপনার যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলো তুলে ধরবেন। ঠিক আছে, যে সার্ভিস গুলো আমরা এখানে দিব। এখন এরপর এই যে এখানে আমাদের অপশন আছে ক্রিয়েট পেজ, এই ক্রিয়েট পেজে আমি দিয়ে দিলাম। এখন কি পেজ তৈরি হয়ে গিয়েছে না? এখন দেখেন পেজ তৈরি হওয়ার পর আমাকে ওরা 2টা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে প্রোফাইল ফটো, দ্যাট মিনস এই ছবিটা, আর একটা হচ্ছে কাভার ফটো। আমি চাইলে এখান থেকে দিতে পারি, বাট আমি এখান থেকে দিব না। কেন? কারণ এই ছবিগুলার আমার এসইও করা প্রয়োজন। কি করা প্রয়োজন? এসইও করা প্রয়োজন। এবং আপনি যদি ইউজুয়ালি এখান থেকে আপলোড করে দেন, অনেক সময় আমাদের মনে থাকে না এসইও করতে। এই কারণে হয় কি যে আমরা জাস্ট আপলোড করে ছেড়ে দিই। বাট এসইও না করলে মানে অসুবিধাটা কি হয়? আমরা কি এরকম কোনো কিছু বলতে শুনছি অনেককে যে ভাই আমি আমার পেজে প্রচুর টাকা দিচ্ছি, প্রচুর বুস্টিং করতেছি, কিন্তু আমার পেজ একটা পর্যায়ে গিয়ে আর গ্রো হয় না? এরকম বলতে শুনছি কাউকে? হ্যাঁ হ্যাঁ, শুনছি স্যার। এইটার মূল রিজনই কিন্তু একটা। রিজনটা কি? আপনি ইমেজ এসইও করেন নাই। কি এসইও করেন নাই? ইমেজ এসইও করেন নাই। সো এই ইমেজ এসইও পার্টটা যেহেতু আমাকে করতে হবে যাতে আমার মাথায় সবসময় মনে থাকে, এই কারণে আমরা এইখান থেকে ইমেজ আপলোড করব না। আমরা কি করব, এটাকে সেভ দিয়ে দিব। এরপর ম্যানুয়ালি এখান থেকে আমরা কি করব, ইমেজ আপলোড করব। সো সেভ দেওয়ার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়ে একটা মেসেজ দিবে, যেহেতু আমরা জানি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অল আর সেম। সো এইটাকে আমরা কেটে দিই, এটা আমার লাগবে না, এখন লিভ দিয়ে দিলাম। এখন দেখেন আমার ইনিশিয়াল স্টেজে একটা পেজ ওপেন করার কাজ শেষ, তাই না? সো পেজ ওপেন করার কাজ শেষ হলে এখন ইনস্ট্যান্ট আমাকে যেই কাজগুলো করতে হবে, সবার আগে হচ্ছে এই জায়গার জন্য একটা লোগো ডিজাইন করতে হবে। কি ডিজাইন করতে হবে? লোগো। কারণ প্রোফাইল পিকচারে বিভিন্ন পেজে কি থাকে, কোম্পানির লোগো থাকে না? জি স্যার। জি তো স্যার। এই জায়গায় হচ্ছে আমার একটা লোগো ডিজাইন করতে হবে এবং একটা কাভার ফটো ডিজাইন করতে হবে। যে এখান থেকে কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনারদের সার্ভিসটা শুরু। লাইক একজন ডিজিটাল মার্কেটার বলেন, সে যতই বলুক যে আমি ডিজিটাল মার্কেটিং পারি, হ্যান ত্যান অনেক কিছু, সে কিন্তু কখনোই একটা লোগো ডিজাইনে অতটা পারদর্শী হবে না যতটা আপনারা জানবেন। কারণ আমি যদি ভুল না করে থাকি, লোগো ডিজাইনের একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটাকে আমরা বলি গোল্ডেন রেশিও। সো ওই গোল্ডেন রেশিও কিন্তু আমাদের যদি বেটেও খাওয়া দেন আমাদের মাথায় জীবনে ঢুকবে না, হুইচ ইজ ট্রু, স্বীকার করতেই হবে। সো হচ্ছে এই জিনিসগুলো আপনারা খুব ভালো পারবেন। এখন
এই লোগোটা কিভাবে ডিজাইন করব, আমি আপাতত যেহেতু নন গ্রাফিক্যাল মানুষ, আমি হচ্ছে ক্যানভা থেকে করছি, বা হচ্ছে আমি ক্যানভা থেকেই করছি, ক্যানভা থেকে করে নিচ্ছি। সো ক্যানভাতে গেলাম, ক্যানভাতে গিয়ে আমরা ফেসবুক লোগো লিখে সার্চ করলাম, অথবা শুধু লোগো লিখে সার্চ করি, এই লোগো চলে আসছে। এখন এখান থেকে যে কোনো একটা লোগো আমরা ধরি, এইটাই ধরি আপাতত। এখান থেকে আমি সরাসরি লিখে দিই রঙের ডিজাইন, এখানে রাখতে চাইলে রাখলাম, আদারওয়াইজ ডিলিট করে দিলাম। ওকে ফাইন। এখন এই যে ছবিটা আছে, এটা যখন আমরা ফটোশপে ডিজাইন করি, ফটোশপে কি আমাদের কিছু অপশন থাকে না, ছবির নামটাকে রিনেম করা, দেন হচ্ছে ছবির প্রপার্টিজে গিয়ে ডিটেইল গুলো চেঞ্জ করা, এরকম অপশন থাকে? জি স্যার। আচ্ছা, এটা আপনারা ফটোশপের ভিতরে করে নেবেন। ওকে, সো কারণ যেহেতু আমরা ফটোশপের কাজ জানি না, এই কারণে আমরা এটা ফটোশপের বাইরে এসে করি, আপনারা এটা ফটোশপের ভিতরে করে নেবেন। ওকে, এবং আমরা যেহেতু কাজ জানি না, এই কারণে আমরা যাই হচ্ছে জেপিজি ফরম্যাটে, এবং আমি যদি ভুল না করে থাকি ফটোশপের ভিতর পিএনজি ফরম্যাটে এগুলো করা যায় না? জি স্যার। আর ক্যানভাতে মানে আমরা হচ্ছে নর্মাল ইমেজের পিএনজি ফরম্যাটে অত কিছু করা যায় না, এই কারণে আমরা জেপিজি ফরম্যাট বা জেআইএফ এই ফরম্যাটটা নিই। ওকে, এইবার আসেন আমরা হচ্ছে কি করব, এইবার হচ্ছে আমরা এই ছবিটার এসইও করব। আমি আবারও বলছি, আপনারা এটা ফটোশপের ভিতরে করতে পারবেন, বাট আমাদের হচ্ছে ফটোশপের বাইরে করা লাগছে। ওকে, এখন এসইও করতে হলে বা ইমেজ এসইওটাকে বলে, সো ইমেজ এসইও করতে হলে আমাকে দুইটা স্টেপ ফলো করতে হবে। কয়টা স্টেপ? সো আসেন, সো এই দেখেন এই লোগোটার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিনেম, মানে এটা নামটা চেঞ্জ করতে হবে। সো এবার আসি, প্রথমে আমাকে যেটা করতে হবে এটাকে রিনেম করতে হবে। রিনেম করতে গেলে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করছি, এই দেখেন রিনেম অপশন। এখন হচ্ছে নাম কি দিব, তাই না? একটা বিষয় মাথায় রাখবেন, রিনেমে আপনার পেজের যেই নামটা যেভাবে আপনি লিখেছেন, আই রিপিট, আপনার পেজের যেই নামটা যেভাবে আপনি লিখেছেন ঠিক সেইটা সেভাবে এখানে আরেকবার লিখবেন। লাইক আমাদের পেজের নামে শুরুতে ছিল ক্যাপিটাল অক্ষর রঙের ডিজাইন, আবার ডিজাইনের একটা স্পেস ছিল, ডিজাইনের শুরুতে হচ্ছে ক্যাপিটাল অক্ষর, সো ডিজাইন, DESIGN, ডিজাইন। ডান, এইটা আমার প্রথম স্টেপ হয়ে গেল। এবার দ্বিতীয় স্টেপে কি করতে হবে, আবারও আমি যাই, এখানে প্রপার্টিজ নামে একটা অপশন সবাই আমরা জানি না থাকে ইমেজে, এই প্রপার্টিজে চলে গেলাম। ওকে, আচ্ছা, সো এইখানে দেখেন এখানে ডিটেইল নামে একটা অপশন দেখতে পাচ্ছি না আমরা, জি ডিটেইল, স্যার। এই ডিটেইলে ক্লিক করব। ডিটেইলে ক্লিক করার পর সবার আগে টাইটেলটা চেঞ্জ করব। এখন টাইটেলটা কি দিব, সেম ওই পেজের যে নামটা ছিল ওইটাই, রঙের ডিজাইন। ওকে, সাবজেক্ট দেওয়া দরকার নাই, কারণ অ্যাপ্লাই দেওয়ার পর সাবজেক্ট অটো চেঞ্জ হয়ে যাবে। এরপর আসেন রেটিং এ এসে আমরা 5 স্টার রেটিং দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এরপর আসেন ট্যাগে গিয়ে আমাদেরকে কি কাজ করতে হবে, এইখানে আমাকে 15 থেকে 20টা ট্যাগ অ্যাড করতে হবে। এই ট্যাগ কথাটার মানে কি, এই ট্যাগ কথাটাকে যদি আমি একটু সহজভাবে এক্সপ্লেইন করতে যাই, তাহলে বলতে হবে আমরা একটা বিষয়কে যত নামে ডাকতে পারি, লাইক গ্রাফিক ডিজাইন, এখানে কয়টা শব্দ আছে? দুইটা, তাই না? গ্রাফিক একটা, ডিজাইন একটা, এখানে দুইটা ট্যাগ আছে, এটাকে আমরা বলে থাকি ট্যাগ। লোগো ডিজাইন, দুইটা শব্দ, তার মানে লোগো একটা ট্যাগ হতে পারে, ডিজাইন একটা ট্যাগ হতে পারে। তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন, এইটা একটা ট্যাগ হতে পারে। তারপর হচ্ছে আপনার ব্রুশার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, এগুলো কি প্রত্যেকটাই একটা ট্যাগ হতে পারে। তাহলে কথা হচ্ছে স্যার এই যে 15 থেকে 20টা ট্যাগের কথা আপনি বলছেন, এই 15 থেকে 20টা ট্যাগ আমরা কোথা থেকে পাবো? জাস্ট খুবই সিম্পল, আপনি যত ধরনের সার্ভিস দিয়ে থাকবেন এই প্রত্যেকটা সার্ভিসই হচ্ছে কি এক একটা ট্যাগ। এই প্রত্যেকটা জিনিসই আপনি জাস্ট লিখে দিবেন, তাহলে কি হবে, কেউ যদি শুধুমাত্র ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করে তাহলে আপনার ইমেজটা আসবে, কেউ যদি শুধুমাত্র লোগো ডিজাইন লিখে সার্চ করে তাহলে আপনার ইমেজটা আসবে। সো এরকম করে যে যেইটা লিখি সার্চ করুক না কিনা তার কাছে কিন্তু আপনার জিনিসটাই পৌঁছে যাবে। এখন কথা হচ্ছে স্যার একদিনে পৌঁছাবে না, একদিনে পৌঁছাবে না, আস্তে আস্তে আপনার যখন ফলোয়ার বাড়বে, লাইক বাড়বে, তখন এগুলা মানুষের কাছে পৌঁছে যাবে। কিভাবে বাড়বে এর সবকিছুই আমরা একটা একটা করে দেখবো। এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা আমাদের গ্রাউন্ডটা শক্ত করে নিচ্ছি। ওকে, সো আসেন কয়টা ট্যাগ দিব আমরা? 15টা ট্যাগে দিই, 15টা স্ট্যান্ডার্ড। এখন কথা হচ্ছে এর বেশি ট্যাগ দিলে কি হয়, এর বেশি ট্যাগ দিলে ওরা পড়তে পারে না, মানে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন ওদের রিডিং ক্যাপাবিলিটি হচ্ছে ম্যাক্সিমাম 20টা ট্যাগ। কয়টা ট্যাগ?
20টা ট্যাগ। ওকে, সো আসেন আমরা ফার্স্টে দিচ্ছি যে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এখন দেখেন তো এই কথাটা আমি কিভাবে লিখছি, ছোট হাতের অক্ষরে লিখছি না? জি স্যার। স্যার আচ্ছা, এখন বলেন তো কেন ছোট হাতে লিখলাম? একটু চিন্তা করে দেখেন, আপনি বা আমি যখন গুগলে সার্চ বারে কিছু লিখে সার্চ করি, সবসময় কি আমরা ক্যাপস লকটা অন করে নিই? আচ্ছা আচ্ছা স্যার, না বুঝতে আমরা ঠিক কিন্তু আছে। অন করি না। এই কারণে, কারণ ছোট হাতের অক্ষরে লিখলে ওটা বড় হাতের অক্ষরও রিড করবে, ছোট হাতের অক্ষরও রিড করে, বাট বড় হাতের অক্ষরে লিখলে ওটা শুধুমাত্র বড় হাতের অক্ষরই রিড করে। ওকে, সো যাতে আমরা একটা সেফ জোনে থাকতে পারি এই কারণে সবসময় ছোট হাতের দিব। ঠিক আছে, সো আমরা লিখলাম গ্রাফিক ডিজাইন। এরপর কি বললাম, গ্রাফিক একটা ট্যাগ হতে পারে, তাই না? সো গ্রাফিক, তারপর হচ্ছে ডিজাইন একটা ট্যাগ হতে পারে। সো ডিজাইন কয়টা হলো? 1টা 2টা 3টা। তারপর হচ্ছে লোগো ডিজাইন। এখন আর ডিজাইনকে আমরা আনবো না, কারণ ডিজাইন আমরা অলরেডি একবার লিখে ফেলেছি, শুধু লোগো। ওকে, দেন হচ্ছে টি শার্ট ডিজাইন, এটা তো ছিল না আমাদের সার্ভিসে। জি স্যার, টি শার্ট স্যার আচ্ছা, আরো একটা বিষয় বলে রাখি, যেগুলো আপনার সার্ভিসে থাকবে এর বাইরে কিন্তু কোনোদিন কিছু দিতে যায় না। তাইলে কিন্তু বাঙালিদের তো কোনো কাজকর্ম এমনিতেই কম, দেখা যাবে আপনার ব্লক মেরে বসছে বা রিপোর্ট মেরে বসছে। ওকে, তখন কিন্তু আবার বিপদে পড়বেন। ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে ফ্লায়ার। আর কি কি জানি সার্ভিস ছিল আমাদের? স্যার, প্যাকেজিং, ব্যানার, প্রোডাক্ট প্যাকেজিং, প্রোডাক্ট, তারপর ব্যানার, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ডও তো ছিল না? জি স্যার, বিজনেস কার্ড, আর কি কি ছিল? স্যার ফটো এডিটিং, ফটো এডিটিং, তারপর হচ্ছে আর কি জানি থাকে, ক্যালেন্ডার ডিজাইনও হতে পারে। জি স্যার, ক্লায়েন্ট ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন। সো দেখি আমাদের কয়টা হলো, একটু গণে দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা হয়ে গেছে। দেখেন আমার কিন্তু আরো অনেক সার্ভিস আছে, 16টার মতো হয়ে গেছে, এখনো কিন্তু আরো অনেক সার্ভিস বাকি আছে না? সো এইটা আসলে লেখা শুরু করলে শেষ করাটা খুব মুশকিল। ওকে, সো সবাইকে একটা সিক্রেট বলে রাখি, আপনি কি বারবার প্রত্যেকবার ছবি আপলোড করার সময় এগুলো লিখবেন? নো স্যার। আচ্ছা, তাহলে কি করবেন, একবার লিখবেন, বাকি সব টাইমে একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। বুঝতে পেরেছি জি কি স্যার, করবো? তাইলে কপি একবার করে রাখবো লিখবো, স্যার। বাকি সবসময় একটা নোটপ্যাডে সেভ করে রাখবো, কারণ প্রত্যেকটা ছবিতে ট্যাগ কিন্তু মোরলেস একই হবে। এখন হচ্ছে ওই সাবজেক্ট ভিত্তিক মাঝে মধ্যে চেঞ্জ হবে। লাইক আপনি ঈদের সময় একটা ফ্যাশনের হাউসের জন্য একটা কন্টেন্ট ডেভেলপ করলেন, তখন ঈদুল আজহা, ঈদুল ফিতর এই কথাগুলো অ্যাড হবে, দু একটা জিনিস বাদ চলে যাবে। পূজার সময় করলে পূজার কিছু জিনিস অ্যাড হবে। আবার আপনি মনে করেন যে 21শে ফেব্রুয়ারির জন্য করছেন, ওটার জন্য কিছু অ্যাড হবে। ক্যালেন্ডার ডিজাইন করছেন, ক্যালেন্ডারের জন্য কিছু ট্যাগ অ্যাড হবে। বাট আশেপাশের নাম কিন্তু সব একই থাকবে না। তো এই কারণে বারবার না লিখে সবসময় কি করবেন, একবার লিখে একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন, বাকিবার জাস্ট হচ্ছে ছবি বুঝে বুঝে ওটা কপি পেস্ট করে দিবেন। পারবেন না সবাই? জি স্যার, জি পারবো স্যার। স্যার। আচ্ছা, আরো একটা বিষয় বলে রাখি, আপনি ইমেজ রিলেটেড, নট ভিডিও, কি রিলেটেড, ইমেজ রিলেটেড যত কাজ করবেন সব কাজেও কিন্তু আপনাকে এভাবেই ইমেজটাকে আগে এসইও করে নেওয়া লাগবে। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার। ওকে স্যার, ঠিক আছে। সো এবার আমি কি করবো, এবার আমি অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে আমি ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, সো এরপর আমি এবার আবার আমাদের পেজে ফেরত যাই। এটা ছিল আমাদের এটা কি পেজ। এসইও করা শেষ স্যার? হ্যাঁ, এসইও করা শেষ। এবার এখান থেকে হচ্ছে এডিট প্রোফাইল পিকচার, মানে হচ্ছে এটাকে বলা হয় ইমেজ এসইও, শুধুমাত্র ইমেজ এসইও করা আমাদের শেষ। ওকে, দিলাম, শেষ, ডান, আমার কাজ ডান, সেভ। এই দেখেন, যদি কি জানি ডিজিটাল মার্কেটাররা লোগো ডিজাইন করতে যায় তাহলে এরকম অবস্থাই হয়, আশেপাশে সব জায়গায় সাদা ছাড়া আর কিছু নেই। ডান, শেষ। সো এবার কি সেম ওয়েতে আমরা একটা কভার ফটো ডিজাইন করে ফেলতে পারবো না? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, সো দেখেন, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এখানে লোগো ডিজাইনটা করে ফেললাম। সো এইভাবে আমরা হচ্ছে সবাই একটা কভার ফটো ডিজাইন করতে পারবো। সো ওটা আমি দেখাচ্ছি না। এখন কথা হচ্ছে কভার ফটো ডিজাইন করার পর প্রথম কাজটা আমাদের কি করা লাগবে, এসইও করতে হবে স্যার। এসইও করতে হবে, রাইট। সো আপনি যত ধরনের ইমেজ নিয়ে কাজ করবেন সবগুলোর ক্ষেত্রে কি করতে হবে, এসইও করতে হবে। এইটা যাতে আমাদের মাথায় থাকে এবং এটা যাতে আমরা কখনো না ভুলি। যদি এটা আমরা না করি তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর পেজ আর গ্রো করবে না। ওকে, আসি,
এইবার দেখেন ক্রিয়েট ইউজার নেম, এই বিষয়টার ব্যাপারে আমি একটু বলে রাখি। এইটা অনেক সময় ফেসবুক অনেককে সাথে সাথে ক্রিয়েট করতে দিবে, মূলত পেজের নাম দিয়ে। এখন আবার অনেকে সাথে সাথে ক্রিয়েট করতে দিবে না। আপনাকে যদি ক্রিয়েট করতেও দেয়, তাও আপনি সাথে সাথে এটা ক্রিয়েট করবেন না। কেন? কারণ একটু চিন্তা করে বলি তো আমরা, এই যে ফেসবুক এত কিছু কাজ করছে, এটাকে একটা নির্দিষ্ট অ্যালগরিদমের উপর বেস করে করছে না? একটা জি স্যার। অ্যালগরিদমের উপর বেস করে তো করছে। ওকে, যদি আপনার পেজে 30 থেকে 40টা অর্গানিক লাইক না হয়, আই রিপিট, যদি আপনার পেজে 30 থেকে 40টা অর্গানিক লাইক না হয়, তাহলে কখনোই এই ইউজার নেম চেঞ্জ করা যাবে না। কেন? এতে কি সমস্যা হবে? তাহলে ফেসবুকের অ্যালগরিদমে ঝামেলা হয়। এখন কথা হচ্ছে স্যার, তাহলে ফেসবুক কেন চেঞ্জ করতে দেয়? ফেসবুক চেঞ্জ করতে দেয় এই কারণে, কারণ আপনি যখনই ইউজার নেমটা ক্রিয়েট করে ফেলবেন, এই ধরনের কাজ করে ফেলবেন, আপনার পেজে যখন ঝামেলা হবে, তখন এটা ঠিক করতে আপনাকে ফেসবুককে পে করা লাগবে। আলটিমেটলি লাভ হচ্ছে ফেসবুকের হয়। এই কারণে ফেসবুক অনেককে চেঞ্জ করতে দেয়, বাট এটা করা যাবে না। কেন? এইখানে দুইটা বিষয় সবাই একটু নোট করে রাখেন। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, এই অর্গানিক লাইক বুঝবো কিভাবে? বুঝার ওয়ে হচ্ছে, আমরা পেজ তৈরি করার পর পেজ শেয়ার করি না? শেয়ার করি। জি স্যার, জি শেয়ার স্যার। করি স্যার। এটার মাধ্যমে আমরা অর্গানিক লাইক আনতে পারি। তারপর আমাদের কিছু ক্লোজ ফ্রেন্ড থাকে, যাদেরকে আমরা পেজের ইউআরএলটা দিয়ে দিই। এই ইউআরএলটা প্রোভাইডের মাধ্যমে ওরা যে লাইকটা দেয়, এটা হচ্ছে অর্গানিক লাইক। এখন বিশেষজ্ঞদের মতে এই অর্গানিক লাইকটা আলাদা করার ওয়েটা কি? আলাদা করার ওয়ে হচ্ছে, আপনি ফেসবুক পেজ তৈরি করার পর প্রথম 15 দিন, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল টাইম, আই রিপিট, প্রথম 15 দিন আমরা ফেসবুকে কোনো প্রকার পেইড প্রমোশন, কোনো প্রকার বুস্টিং, কোনো প্রকার অ্যাড রান করব না। প্রথম 15 দিন আমরা কি করব? এই যে আমাদের এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস আছে, ইনভাইট করব এবং মানুষজনকে আমাদের এই ইউআরএলটা দিয়ে দিব। এবং সাধারণত 15 দিন লাগে না, আপনি একটা পেজ ওপেন করলে 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা করে ফেলতে পারবে, যদি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে ওনারা যদি খুব বেশি অ্যাক্টিভ হয়। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, কারণ এটা নিয়ে আরো আলোচনা করব। যতটুকু বুঝালাম ওর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার, এই ইউজার নেমটা কি কাজে আসে? এটা কিন্তু একটা কোশ্চেন, তাই না? আচ্ছা, আমি যদি আপনাকে পেজের ইউআরএল চাই, আপনি কোনটা দিবেন? ডেফিনেটলি এইটা, এটা দিবেন না? জি স্যার। জি আচ্ছা, স্যার। সো এইটা একটু বলে রাখি, যারা কিনা ব্ল্যাক হ্যাট হ্যাকার থাকে কিংবা যারা হ্যাকার থাকে, ওরা যদি আপনার পেজটাকে হ্যাক করতে চায়, এই ইউআরএলটাই যথেষ্ট। কেন? কারণ এই যে একটা নাম্বার আছে না, এইটা কিন্তু আপনার এডমিন ইউআরএল। কি ইউআরএল? অ্যাডমিন ইউআরএল। সো আপনি কিন্তু কাইন্ড অফ এডমিন এক্সেস এর মতো একটা ইম্পর্টেন্ট বিষয় ওনার হাতে তুলে দিচ্ছেন। সো এই ইউআরএলটা আমরা শেয়ার করব, কিন্তু কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার পেজে 30 থেকে 40টা কি না আসছে, অর্গানিক লাইক না আসতেছে। যদি পেজ ওপেন করার 5 থেকে 7 মিনিট পর চলে আসে অর্গানিক লাইক 30 থেকে 40টা, আমরা 7 মিনিট পরই এটা হ্যালো। চেঞ্জ করে দেব। সো যদি আমার 5 থেকে 7 মিনিট পর আসে, তাহলে আমি 5 থেকে 7 মিনিট পরই করবো। যদি আমার একদিন পরে আসে, তাহলে আমি একদিন পরেই করব। আমাদের মাথায় রাখতে হবে কি, আমার এই ইউজার নেমটা যেটা আছে, সেইটা আমরা 30 থেকে 40টা লাইক আসার পর করব, এবং অবশ্যই এইটা তৈরি করার পর কখনোই আমরা আর এই ইউআরএলটা কাউকে কি করব না, দিব না। ওকে, তখন যারাই চাবে আমরা এই ইউজার নেমটা দিয়ে দিব। এখন কথা হচ্ছে স্যার, ইউজার নেমটা কিভাবে তৈরি করব? খুব সহজ, ক্লিক করি, এটাতে ক্লিক করলাম, ইউজার নেমে লিখে দিলাম রঙের ডিজাইন, কোনো প্রকার স্পেস থাকা যাবে না, ঠিক আছে? রঙের ডিজাইন। এরপর আমাকে একটা ইউনিক নাম্বার দেওয়া লাগবে, সো লাইক 897 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে ক্রিয়েট ইউজার নেম, ইউজার নেম তৈরি করতে দিচ্ছে, সো তৈরি করে ফেললাম। কিন্তু আমাদের যদি আজকে দেয়, আমরা কি আজকে তৈরি করব? না স্যার। নো স্যার। আমরা তৈরি কিন্তু করব না। কিন্তু হ্যাঁ, যদি আপনাদের যাদের পেজ আছে বা যারা পেজ তৈরি করবেন, তারা যদি পেজ তৈরি করার প্রথম কিছুক্ষণের মধ্যে যদি আপনি 30 থেকে 40টা লাইক নিয়ে আসতে পারেন, তাহলে করে ফেলেন, কোনো সমস্যা নেই, নট আ বিগ ডিল। বাট যতক্ষণ আপনি 30 থেকে 40টা অর্গানিক লাইক আনবেন না, ততক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ করবেন না, ঠিক আছে? সো এরপর থেকে, মানে এইটা তৈরি হওয়ার পর থেকে, কেউ যদি পেজ ইউআরএল চায়, সোজা জাস্ট এইটা কপি করে দিবেন, কপি করে ওকে মেসেজ পাঠিয়ে দিবেন, শেষ।
বুঝতে পেরেছি? তাহলে কি স্যার এই ইউআরএলটা দিলেই ও সার্চ করলে আমার পেজে চলে আসবে? হ্যাঁ, ও জাস্ট ক্লিক করলে বা সার্চ করলে এটা চলে আসবে, একদম এক্সাক্ট আপনার পেজে চলে যাবে তখন। সো এরপর আসি আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা কিনা আমার বিজনেস বা আমার নিজের ক্যারিয়ারকে খুব বেশি ইলেকট্রিফাই করতে পারে, সেটা হচ্ছে অ্যাড আ বাটন। সো এইখানে তো একটা বাই ডিফল্ট বাটন অ্যাড থাকি, সেটা কি লাইক বাটন, তাই না? এর পাশাপাশি আরো কি কি বাটন থাকে? সো ফেসবুকে এখানে টোটাল হচ্ছে 16 ধরনের বাটন থাকে। ফার্স্ট অফ অল, ফলো। আপনি যদি নিজের জন্য কোনো পেজ তৈরি করেন, লাইক এটা পেজটা হচ্ছে আমি একটা পাবলিক ফিগার হিসাবে বা লাইক আমার প্রচুর পরিমাণ ফলোয়ার দরকার, তখন হচ্ছে এখানে ফলো বাটনটা দিয়ে দিবেন। কারণ তখন যদি আপনি সেন্ড মেসেজ দিয়ে রাখেন, কোনো লাভ হবে? মানুষজন কি আপনাকে মেসেজ পাঠাবে কখনো? বলেন তো, না স্যার। পাঠাবে না। সো তখন হচ্ছে ফলো বাটনটা দিবেন। এছাড়াও বিভিন্ন সময় আমরা দেখি না, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম অফার জেনারেট করে, দেখেছি আমরা এটা। জি স্যার, জি গিফট। স্যার। লাইক গিফট, এক্স্যাক্টলি। লাইক আমি যদি রকমারি.com এই জায়গাটায় যদি যাই, এখানে যদি যাই, তখন আমরা দেখবো এখানে হচ্ছে এখন বই মেলা চলতেছে বা অনলাইন বই মেলা চলতেছে। এখন মনে করেন রকমারি.com চাচ্ছে কি, আপনি ওদের যে পেজটা আছে এই পেজ থেকে সরাসরি মানুষ তার ওয়েবসাইটের এই পেজটাতে চলে আসুক, যেখানে সে 2022-এর সকল বই মেলার বই পাবে। তাহলে কি করবে? এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাও আগে কপি করবে, কপি করে এই যে ভিউ গিফট কার্ড এই কথাটা আছে না, এখানে যাবে এবং এখানে পেস্ট করে দিবে, পেস্ট করে সেভ করে দিবে। এখন তাহলে সেভ করলে কি হচ্ছে, যদি আমি একটু যাই, দেখেন আমি মনে করি এই পেজে আসছি, সবার আগে কোথায় যাচ্ছি? ভিউ গিফট কার্ড, তাই না? সো এটা যখন ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওই যে বইমেলা 2022 চলে আসছে না? তাহলে কি আমার পারচেসটা খুব সহজ হয়ে গেল না, বা প্রোডাক্টটা সেল করা খুব সহজ হয়ে গেল না? জি স্যার। স্যার এটা সো এখানে এই কি স্যার, স্যার আমার যে ওয়েবসাইটটা থাকবে ওইটার লিঙ্ক দিয়ে দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, রাইট। ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনি খুব দ্রুত একটা সার্ভিস সেল করতে পারেন। লাইক আপনি বলেন কি যে যারা আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য যারা আমার থেকে সার্ভিস নিবে, গ্রাফিক ডিজাইন হতে পারে বা হচ্ছে গিয়ে স্পেসিফিক কোনো সার্ভিস হতে পারে, তাদের জন্য একটা 20% ডিসকাউন্ট। সো ওই ভিউ গিফট কার্ডে দিয়ে দিলেন, তাহলে আপনার ওয়েবসাইটের ওই পেজে চলে গেল, মানুষজন ক্লিক করে সার্ভিসও নেওয়া হলো, সাইমালটেনিয়াসলি সে তার ডিসকাউন্টটাও পেয়ে গেল। বুঝতে পেরেছি? ওকে, সো আমরা আপাতত এটা ডিলিট করে দিলাম। ওকে, সো এইবার আসি বাকিটা, স্টার্ট ওয়ার্ডার। এইটা আমাদের দেশে হয় না, সাধারণত হচ্ছে বাহিরের দেশে হয়। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের ওয়েবসাইট থাকে বা খাবারের অনলাইন ভিত্তিক ওরা যখন অর্ডার করে, রেস্টুরেন্ট গুলো ওদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেয়, তাহলে ওরা খাবারটা সেল করতে পারে। বুক নাও এটা আমাদের জন্য না, যারা কিনা খুব রাশ সার্ভিস দেয়। সার্ভিস মনে করেন আপনার কক্সবাজারের আশেপাশে যেসব হোটেল আছে, বা আপনার যদি কোনো এয়ারওয়েজ এর পেজ হয়, লাইক ইউএস বাংলা বা হচ্ছে নব ইয়ার এই টাইপের কোনো পেজ হয়, আপনি কি ওদেরকে সবসময় মেসেজের রিপ্লাই দিতে পারবেন? আপনার কিন্তু মেসেজের রিপ্লাই দেওয়াটা অলওয়েজ পসিবল হবে না। কেন অলওয়েজ পসিবল হবে না? কারণ আপনার আসলে এত রাশ সার্ভিস থাকবে, আপনার এত রাশ সার্ভিস থাকবে যে আপনি আসলে কখন মেসেজের রিপ্লাই দিবেন আর কখন কাস্টমার হ্যান্ডেল করবেন এটাই কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন, তাই না? সো এই কারণে যেটা করবেন, যে সব সময় হচ্ছে ওরা এখানে একটা ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করে দেয়, তখন আপনি বাসায় বসেই দেখতে পারবেন যে প্লেনের কোন সিটটা আপনার খালি আছে, আম, তারপর সমুদ্র সৈকতের কোন রুমটা আপনার খালি আছে, তখন ওরা বাসা থেকে বুক করে নেয়। সো আমাদের এগুলো লাগবে না। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, কল নাও। এটা খুব ইমার্জেন্সি ক্ষেত্রে লাগে। লাইক আমরা যারা সার্ভিস প্রোভাইড করি, আমাদের ক্ষেত্রে কল নাওটা খুব জরুরি একটা জিনিস। কল নাও দিয়ে জাস্ট হচ্ছে আপনি কান্ট্রি কোডটা দিয়ে দিবেন, কান্ট্রি কোডটা দিয়ে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে যে কেউ আপনাকে ইমার্জেন্সির সময় কল দিতে পারবে এবং কল দিয়ে জেনে নিতে পারবে। ওকে। আর এছাড়া সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে সেন্ড মেসেজ, এবং এটা নিয়ে আমি আপনাদের একটা ক্লাসই নিব। আমরা ফেসবুকের বাই ডিফল্ট যে চ্যাট সিস্টেমটা আছে ওটা আমরা ইউজ করব না, আমরা একটা ওয়েবসাইটের চ্যাট সিস্টেম ইউজ করব। ওকে। সো এটা আমাদের লাগবে। আরেকটা, আপনারা যদি মনে করেন যে আমি আমার সার্ভিসটাকে তো ফেসবুকের মাধ্যমে তুলে ধরতেছি, এর পাশাপাশি আমি চাই ইউটিউবের মাধ্যমেও আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, সেক্ষেত্রে আপনারা এই যে ওয়াচ ভিডিও এইটা ইউজ করতে পারেন। ওয়াচ ভিডিওতে গেলে এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল চাচ্ছে, আপনার ইউটিউব যে ইয়েটা থাকবে, অ্যাকাউন্টটা থাকবে, সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে, যে চ্যানেলটা থাকবে চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিলে আপনার কোথায় নিয়ে যাবে? আপনাকে আপনার ইউটিউবে নিয়ে যাবে। ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের যে অ্যাকশন বাটন আছে সেই অ্যাকশন বাটন সিস্টেম।
এবং এখান থেকে আমরা আপাতত সেন্ড মেসেজটা দিয়ে রাখলাম এবং এটা ক্রস করে দিলাম। স্যার Cause আপনি আমরা বললেন যে 16টা থাকে স্যার, হ্যাঁ হ্যাঁ 16টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে রাখতে হবে তাই তো? বিজনেস বুঝে লাইক যদি আপনার নিজের জন্য হয় তাহলে হচ্ছে আপনি ফলো বাটন দিবেন, যদি আপনি বিজনেস পারপাসে দেন তাহলে সেন্ড মেসেজ অথবা কল নাও, এটা হচ্ছে বিজনেস বুঝে দিবেন। ওয়েল সো এরপর হচ্ছে আমাদের মোটামুটি প্রথম দিকের কাজ শেষ।